ট্রেনের জানালার ধারে বসে বাহিরে তাকিয়ে কাউকে খুঁজছে নৌমিতা। যতই হোক কুষাণ তার স্বামী, তার প্রতি একটু হলেও অনুভূতি আছে তার মনে। তার শরীরের দাগগুলো তার স্বামীর দেওয়া, যদিও তার অনিচ্ছায়, তবে অস্বীকার তো করা যাবে না। কিন্তু কাল সকালের দৃশ্য মনে করলে মেয়েটা আবার অন্যরকম হয়ে যায়। চোখ সরায় জানালার বাহির থেকে, তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিনিট দুয়েক পর ট্রেন চলতে আরম্ভ করলো, ধীরে ধীরে চলছে। তন্মধ্যে ফুল স্পিডে বাইকে করে কুষাণ পৌঁছায় স্টেশনে। বেশি খোঁজাখুঁজি করতে হয়নি, একটু পরে চোখে পড়লো নমিতার দিকে। সে হাঁটে নমিতাকে দেখতে দেখতে, কিন্তু সময়ের সাথে বহুদূরে চলে যায় সেই ট্রেন। ট্রেনের সাথে চলে যায় প্রিয় মানুষটাও। চোখ দুটো রক্তিম হয়ে উঠল, উস্কো খুস্কো চুলে হাত রেখে ঠোঁট নেড়ে নেড়ে চেয়ে আওড়ালো। একটা ভুলের শাস্তি দিতে এত নিষ্ঠুর হইও না সপ্তাদোষী। একটা বার থেকে যাও আমার কাছে, যে শুধু তোমার জন্য পাগল, তোমার ভালোবাসায় পাগল। আবার ওই কোমল হাত দুটো ধরার সুযোগ দাও। এই ভুল আর কখনো করব না। প্রতিজ্ঞা করছি, হৃদয়ের অন্তঃস্থলে আদরে সোহাগে আগলে রাখবো তোমায়। অবুঝ মন বারংবার আবদার করে, একটা তুমি, একটা তুমি ময় বসন্ত চাই। নৌমিতারা গ্রামে এসেছে আজ 4 দিন। পুকুর পাড়ের ঘাটে পানিতে পা চুবিয়ে বসে আছে নৌমিতা আর লাবণী। নৌমিতা খুবই সিরিয়াস ভঙ্গিমায় ঢাকায় ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ করছে, আর লাবণীতা মনোযোগী শ্রোতার মতো শুনছে। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। লাবণী বলল, সরি, বাকি ঘটনা কাল কলেজে শুনবো। আজ বরং আজ আসি, না সন্ধ্যা হয়ে গেল, মা আবার বকবে। নৌমিতা উঠতে উঠতেই বলল, ঠিক আছে যা, তবে আমি কিছুদিন কলেজে যেতে পারবো না। জানিসই তো মন মেজাজ ঠিক নেই। তুই বরং অন্য একদিন আসিস, তবে হাতে সময় নিয়ে আসিস কিন্তু। আচ্ছা। লাবণী চলে যায়। নমিতা ঠিক আগের মতোই মনমরা হয়ে বসে থাকে। চোখের সামনে ভাসতে থাকে হাজারো স্মৃতি। ভাবতে গেলে কখনো হাসে বা কখনো কাঁদে। মাঝে মাঝে মনে হয় কুষাণ সেদিন ঠিক বলেছিল, স্বামীর স্পর্শ নারীর অতীতকে ভুলিয়ে দিতে পারে। সেও ভোলার চেষ্টা করছে, কিন্তু দুদিনে কি কেউ কাউকে ভোলা যায়? তবে সে সাফিনকে একদম মনে আনতে চায় না, মনের ত্রিসীমানাতেও তার ছায়া আসতে দিতে চায় না। তবে মাঝে মাঝে স্মরণ হয়ে যায়। নমিতা উঠে বাড়িতে ঢুকলো, ঘরে ঢুকে ফোনটা হাতে নিতেই চমকায় সে। ফোনের স্ক্রিনে একটা খুদে বার্তা দেখে ভীষণ আশ্চর্য হয়। দুদিন ধরে এমবির জন্য অনলাইনে ঢুকতে পারছিল না, আর আজই কেউ 1 মাসের প্যাকেজ পাঠিয়েছে। থমকালো কিছুক্ষণের জন্য, বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। নাম্বারটা ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলো এটা কুষাণ তরফদারের নাম। আনমনে হাসলো, লোকটা গভীর জাদু জানে, নয়তো জানলো কি করে তার ফোনে এমবি নেই। কি জানি ঢাকা থেকে আসার পর লোকটা মন আর মস্তিষ্ক থেকে বের হতেই চায় না, সারাক্ষণ জেগে বসে থাকে। অমনি ডাক পড়লো শাহনাজ বেগমের। তিনি নিলয়ের স্কুলের হোমওয়ার্কগুলো বুঝিয়ে দিতে ডাকছেন। নৌমিতা ছোট্ট করে থ্যাঙ্কস লিখে পাঠিয়ে চলে গেল নিলয়কে পড়াতে। এই মেসেজের রিপ্লাই কি আদৌ আসবে কিনা সেটা কারো জানা নেই। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে আবারও নতুন প্রভাতের সূচনা। কেটে যায় সপ্তাহের পর সপ্তাহ। কুষাণ একটা বারও ফোন করে না, মেসেজের রিপ্লাই তো ছাড়, সিনই করে না। 1 মাস হয়ে গেল। নমিতা প্রতিদিন আশায় থাকে হয়তো যোগাযোগ করবে, কিন্তু প্রতিদিনই আশাহত হয়। নতুন করে স্বপ্ন ভাঙে। কিশোরীর বুকে ঢেউ তোলে এক অবহেলার সমুদ্র, তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। রাতের বেলা ঘরে দরজা আটকে নিঃশব্দে কেঁদে ভেতরের কষ্ট লাঘব করে, বালিশ ভেজায়। সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে পুরুষ মানুষ শুধু নারীর শরীর চায়, শরীরটা পেয়ে গেলে আর ফিরেও তাকায় না। তবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কুষাণও এমন ছেলেদের কাতারে পড়ে। তাকে বোধ হয় আর প্রয়োজন নেই। তার প্রয়োজন এক রাতেই ফুরিয়ে গেছে বলে একটা বারও খোঁজ নেয় না, কথা বলে না, দিব্যি না দেখে কাটিয়ে দিয়েছে 1 মাস। যদি সীমার সাথে কিছু থেকে থাকে, তাহলে তাকে বিয়ে করলো না কেন? কেন ডায়েরির পাতায় তাকে নিয়ে এত আবেগমাখা প্রশ্নের উত্তর আজও মেলেনি। কেউ তার ভেতরের কষ্ট দেখে না, দেখে শুধু বাহিরের রাগ, জেদ আর ভুলগুলো। সবাই জানে তারা দুজন এখনো বিয়ে মানতে পারেনি, কিন্তু দুজনের মাঝে যে ভুল বোঝাবুঝির পাহাড় তৈরি হয়েছে সেটা কেউ জানে না। কেউ জানতেও চায় না, শুধু বলে ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। সংসারে পা রাখলে নিজেদের আর ভাই বোন মনে হবে না। ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে নিশ্চুপ হয়ে এসবই ভাবছিল নৌমিতা। ভাবতে ভাবতে কখন যে চোখ ভিজে উঠেছে সেদিকে খেয়ালই নেই। লাবণীর ধাক্কায় সদ্বিত ফিরে আসে তার। দোস্ত, তুই আবার কাঁদছিস?
নমিতা ত্রস্ত হস্তে চোখের পানিটুকু মুছে নেয়, ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, আরে তেমন কিছু না, গাছ থেকে পাতা না কি যেন একটা পড়লো চোখে। তখনই তাদের মাঝে আগমন ঘটে আয়ান নামের একটি ছেলের। ছেলেটি লাবণী আর নমিতার বন্ধু, মূলত সম্পর্কে লাবণীর চাচাতো ভাই। 15 দিন হয়েছে লাবণীর সূত্রে নমিতার সাথে বন্ধুত্ব হয়েছে। আয়ান ব্যাগের চেন খুলতে খুলতে বলল, তোমাদের কাছে কেমিস্ট্রির নোটসগুলো আছে? নমিতা মাথা ওপর নিচ করে বলল, আমার কাছে আছে, কেন তোমার লাগবে? এক্ষুনি দিব। আয়ান কিছুক্ষণ থম মেরে বসে থেকে গুরুতর ভঙ্গিতে বলল, লাগবে না। তুমি কি ফ্রি আছো? লাবণী সরু চোখে তাকায় আয়ানের দিকে। নমিতা সরল মনে জবাব দেয়, হ্যাঁ, আমি সবসময় ফ্রি থাকি। আয়ান একটা নোটবুক নমিতার ব্যাগের ওপর রেখে ঝটপট উঠে যেতে যেতে বলে, তাহলে কষ্ট করে লিখে দিও। ট্রাস্ট মি, চলকেট খাওয়াবো। আমার একটু তাড়া আছে। এতগুলো লেখা লিখতে হবে শুনে নমিতার চক্ষু চড়ক গাছ। লাবণী পেছন থেকে ডেকেও আয়ানের কোনো পাত্তা পেল না। সে ভ্রু নাচিয়ে বলল, এতবার চোখের ইশারা দিলাম তাও বুঝলি না? একে আমি হাড়ে হাড়ে চিনি। নে, এবার লেখা শুরু কর। আমি কিছু জানি না, কিছু বলতেও আসবি না। নমিতা গাল ফুলিয়ে অসহায় চোখে তাকিয়ে অধৈর্য গলায় ডাকলো, দোস্ত। দোষ দোষ নে, দোষ দোষ করে লাভ নেই। আমার থেকে কোনো সাহায্য পাবি না। প্রেম করেই কুল পাই না। মানুষকে নোটস লিখে দিব কখন? দীর্ঘ নিঃশ্বাস টেনে নমিতা সেই খাতাটাও ব্যাগে ভরে নিল। বুঝে গেছে আয়ান চালাকি করে তাকে দিয়ে লিখিয়ে নিয়ে নিজে বেঁচে যাবে। কি আর করার, উঠে ব্যস্ত পায়ে রওনা হলো বাড়ির দিকে। সময় গড়িয়ে গেছে অনেকটা। ঢাকা থেকে ফেরার পর নমিতার মন খারাপের সঙ্গে ছিল উপন্যাসের বইগুলো। সবকিছু ভুলে থাকার প্রয়াসে বইয়ের পাতায় ক্ষণিকের জন্য সুখ খুঁজতে গিয়ে তখন আরও বেশি মন খারাপ হয়েছে তার। স্বামীর প্রতি ফিলিংস কাজ করে তখন। উপন্যাসের মতো তার স্বামীর কাছ থেকেও সে ভালোবাসা পেতে দুষ্টু মিষ্টি সময় কাটাতে পারত যদি সেদিন জেদ ধরে বাড়ি না চলে আসতো। কেন করলো সে বোকামিটা? আর সীমাই বা ওই রকমভাবে জড়িয়ে ধরেছিল কেন? উত্তর খুঁজে পায় না। পরদিন রাত প্রকৃতির রুদ্ররূপ যেন উন্মাদনায় হয়ে উঠেছে মাঝরাতে। ঝড়ো হাওয়ায় কাঁপছে চারপাশ, গাছের ডালপালা প্রায় ভেঙে পড়ার জোগাড়। বাতাসের দেখা পেতেই কারেন্ট বাবাজি হাওয়া। নমিতা আধশোয়া হয়ে বিছানায় পড়ে আছে, নিঃশব্দ অন্ধকারে মোবাইলের আলোয় একমাত্র সঙ্গী। আঙুলের ছোঁয়ায় ফোনের পর্দায় ভেসে উঠেছে তার বিয়ের কিছু ছবি, বিয়ে ছাড়াও কুষাণের সাথে তোলা কিছু ছবি। কোনো কোনো ছবিতে সে অপ্রস্তুত, কিন্তু কুষাণ মজা করে ক্যামেরা বন্দি করে নিয়েছে। সেও এক সময় টুক করে নিজের ফোন নিয়ে নিয়েছে। আজ বড্ড মন খারাপ হচ্ছে। শুধু আজ না, ঢাকা থেকে ফেরার পর প্রতিটা রাতই আর তার জন্য বেদনা বয়ে আনে। কুষাণ বলেছিল ওই রাতে পুরুষের ছোঁয়া নাকি অতীত ভুলাতে সক্ষম। সেটাই মনে গেঁথে গেছে সপ্তদশীর। মন আর মস্তিষ্ক জোরে তার স্বামীর বিচরণ, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। কেমন যেন চাপা কষ্ট লুকিয়ে থাকে তার চোখে। এই তো একটু আগেই কুষাণের সাথে ফটো আপলোড করেছে জেরিন। দেখে মনে হলো তারা কোথাও ট্যুরে গেছে। বন্ধু বান্ধবদের মাঝে আড্ডা মশগুল অবস্থায় গিটারের টুংটাং শব্দ তুলে কুষাণ আপন মনে গলা ছেড়ে গান গাইছে। গানটা যেন নমিতাকে ইঙ্গিত করে গিয়েছে সে। 2 ঘন্টা আগে নিজেই শেয়ার করেছে এই দৃশ্যটুকু। সে যখন গান গাইছিল সবাই মনোযোগ শ্রোতা হয়ে তার কাছ থেকে উপভোগ করছিল, কিন্তু ভাগ্য খারাপ নমিতার। সে কষ্টে দিন পার করলেও কুষাণ দিব্যি সুখে আছে, আনন্দে আছে। সে তো তার পাওনাটুকু পেয়ে গেছে, তাই তো এখন তার খোঁজ নেওয়ার প্রয়োজন বলেও মনে করে না। তখন থেকে বাহিরের ঝড়ের থেকে তার মনে আরও বেশি ঝড় বইছে। সিক্ত চোখে কুষাণের প্রোফাইল ঘেটে সমস্ত পোস্ট ফটো খুঁটিয়ে দেখছে। কখন যে ভালোবেসে ফেলেছে নিজেও জানে না। ওই রাতের কথা ভাবলে এখন রাগ নয়, লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় গাল। আর সহ্য করতে পারছে না, দুর্বিষহ লাগছে সব কিছু। তার কুষাণকে চাই, চাই মানে খুব করে চাই, খুব কাছে চাই। দূরে থাকা সম্ভব হচ্ছে না। অন্য মেয়ের পাশে দেখা তো সহ্যের ত্রিসীমানার বাহিরে। ফোন ছুঁড়ে ফেলে সশব্দে কেঁদে দিল মেয়েটা। বিছানার চাদর এলোমেলো করে দৃঢ় হাতে খামচে ধরল মুঠোতে। অন্ধকারে দুঃখের সাথে কেবল ঘরের 4 দেয়াল। এই 4 দেওয়ালই জানে সে কিভাবে কুড়ে কুড়ে মরছে, দুমড়ে মুচড়ে ফেটে যাচ্ছে, ভেঙে পড়ছে অজস্র বার।
দুদিন পর ড্রয়িং রুমে বসে খবরের চ্যানেলে খুবই গাঢ় দৃষ্টিতে মগ্ন শাহনাজ বেগম আর রাহেলা বানু। উৎসুক ভঙ্গিমায় দেশের খবর শুনছেন। দুই শাশুড়ি বৌমার মাঝে মাঝে মন্তব্যও করছেন দেশ নিয়ে। তন্মধ্যে নৌমিন্দা এলো তস্তুবায়ে প্রফুল্ল চিত্তে দন্তপাটি বের করে চওড়া হেসে শুধালো। মা, আমাকে কিছু টাকা দাও। শাহনাজ বেগম বিরক্তিতে চেহ উচ্চারণ করলেন, বললেন কর্কশ কণ্ঠে। যা তো এখান থেকে, বকবক করে মাথা খাস না। মা, দাও না কিছু টাকা। এখন শপিংয়ে না করলে লাবণীর বিয়েতে কি পরে যাব? তোর কি জামা কাপড় কম আছে? নৌমিতা নাক কুচকে ছোট ছোট করে আবদার করে। এগুলো তো চুড়িদার, থ্রি পিস আর গাউন, কিন্তু আমি তো বিয়েতে শাড়ি পরবো, তাই আমার শাড়িই চাই। শাহনাজ বেগম কিছু বলতে যাবেন তার পূর্বেই রাহেলা বানু তার নিজস্ব ভঙ্গিতে আওড়ালেন। তা তোর মায়ের কেন দেওয়ান লাগবো? তোরাও হন বিয়া হইয়া গেছে, তোর জামাই আছে না, ওরে কল দিয়া কইয়া দে তোরে শাড়ি কিনা দিত। সারা জীবন কি বাপের টাকায় কম সব কিনবি? জামাইয়ের কাছে যাওন লাগতো না? হাস্যোজ্জ্বল ঝলমলে মুখশ্রী জোরে এক নিমেষে হানা দিল বিষণ্ণতা। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সেভাবেই। সে নিরুত্তর, মুখ ফুটে কিছু বলতে পারল না। উঠে চলে গেল নিজের ঘরে। ব্যাগপত্র গুছিয়ে কপালে বিন্দু বিন্দু ঘামগুলো আলগোছে মুছে নিল নৌমিতা। তখনই শাহনাজ বেগম এলেন। প্রশ্নসিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? তাও আবার ব্যাগপত্র নিয়ে? নৌমিতা সরু চোখে তার মায়ের মুখের দিকে তাকায়। ডান ভ্রু উঁচিয়ে অকপটে বলে। তোমাকে না বলেছিলাম আমার বান্ধবীর বিয়ে, লাবণীর বিয়ে, সেখানেই তো যাচ্ছি। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু এত কাপড় চোপড় নিচ্ছিস কেন? লাবণীদের বাড়ি তো কাছেই। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাড়ি থেকে রেডি হয়ে গেলেই তো হয়। বিয়ে বাড়ি এত ভিড়ের মধ্যে ঘুমাতে পারবি? কিছুক্ষণ আগে গোসল করে আসায় ভেজা চুলে টাওয়াল পেঁচানো ছিল, সেটাই সরাতে সরাতে নৌমিতা বলল। ওদের বিয়ে বাড়িতে হচ্ছে না, রিসোর্ট বুক করছেন ওনারা, আর সেটা কুষ্টিয়া সদরে। তাই 3 দিন সেখানেই থাকতে হবে। আচ্ছা, এখন বলো বাবা কোথায়? বাড়িতে আছে নাকি অন্য কোথাও? শাহনাজ বেগম চিন্তিত স্বরে বললেন। সে ঘরেই আছে, কিন্তু আমি তোকে একা যেতে দিতে পারবো না। কুষাণ শুনলে ভীষণ রাগ করবে। কুষাণ নামটা শুনে থেমে যায় নৌমিতা। খানিকটা সময় স্তব্ধ রয়, গলা দিয়ে কথা বের হতে চায় না। ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা পানি, যেন অপ্রকাশিত দীর্ঘশ্বাস। বিদ্রুপ করে হেসে অবাধে বলে। কি যে বলো না মা, কুষাণ ভাই তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে, আমাকে নিয়ে ভাবার সময় কোথায়? শাহনাজ বেগম সন্দিহান গলায় বললেন। তোর সাথে কথা হয়েছে? থমথমে দৃষ্টি তার মায়ের চোখ থেকে সরিয়ে মেঝেতে দিকে নিপাতিত করে নমিতা নিষ্প্রভ গলায় বলে। না, জেঠিমার সাথে হয়েছিল। শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন, বললেন বিরস গলায়। তাহলে নিলয় তোর সাথে যাবে। আম্মু, তুমি রেডি? কথাটুকু শ্রবণ হতেই নৌমিতা আর শাহনাজ বেগম তাকালেন দুয়ারের পানে। দেখেন নিলয় রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাদের দিকে আসছে। চওড়া করে হাসছে নিলয়। নৌমিতা স্মিত হেসে নিলয়ের গাল টেনে বলে। এখন চলো, বাবার থেকে টাকা নিতে হবে। নৌমিতা আর নিলয় ঘর থেকে বের হলো কাঁধে ব্যাগ নিয়ে। অমনি পেছন থেকে হাঁক ছাড়লেন রাহেলা বানু। নৌমিতা ওনার নিকট এসে দাঁড়ালে তিনি অভিজ্ঞের ন্যায় বললেন। আমার কথা মন দিয়া শোন। বিয়া বাড়িতে কইলাম বহুত পোলা থাকবো, কয়টা চরিত্র থাকবো পচা কুমড়ার মতন। এগোর কাজই হইল মাইয়া মানুষের পেছন পেছনে ঘুরঘুর করা। তুই কিন্তু তাগরে থাইকা দূরে থাকবি। সাবধানে থাকিস, নয়তো কিছু অঘটন ঘটলে দাদু ভাই তোরে আস্ত রাখবো না। পরে কিন্তু পস্তানের সুযোগটাও পাইবি না। নৌমিতা এক রাশ চাপা ক্ষোভ নিয়ে তিরিক্ষি মেজাজে বলল। তোমার নাতির কথা বাদ দাও। যখনই দেখি হয়তো তোমার নাতির সাথে কথা বলো ফোনে, না হয়তো আমাকে জ্ঞান বিতরণ করছো। তোমার নাতি মেয়েদের নিয়ে ট্যুরে গেছে। আমার প্রতি কিছু থেকে থাকলে এতদিনে নিশ্চয়ই নিতে আসতো, কিন্তু সে আসেনি। আমি তোমার কথা মাথায় তো ছাড়, কানেও নিলাম না। যা ইচ্ছে করো, আমিও দেখি তোমার নাতি কি কি করতে পারে। এখন যাচ্ছি, ওষুধগুলো ঠিক মতন খেয়ে নিও।
বলে বড় বড় কদম ফেলে নিলয়কে সাথে করে দ্রুত বাড়ি থেকে প্রস্থান করলো। রাহেলা বেগম পৌর শরীরটা নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ান। যেতে যেতে ক্রূর হাসেন তিনি। জমকালো সন্ধ্যা, অসংখ্য মরিচবাতির আলোয় জলজল করছে চারপাশ। লাবণী আর আবিদ সোফায় বসে আছে। আজ তাদের গায়ে হলুদ। আত্মীয় স্বজনের হই হুল্লোড়ে আওয়াজে মাথা ব্যথা শুরু হওয়ার উপক্রম। নমিতার গায়ে জড়ানো হলুদ রঙের শাড়ি, মুখে কৃত্রিম সাজসজ্জা, হাত ভর্তি কাচের চুড়ি যেটা ক্ষণে ক্ষণে রিনিঝিনি আওয়াজ তুলে মন কাটছে। ফোঁস করে শ্বাস ফেলে লাবণী আর আবিদের কাছে গিয়ে দাঁড়ালো সে। কাল থেকেই তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভীষণভাবে, কিন্তু কি করে জিজ্ঞেস করবে সেটাই বুঝতে পারছে না। কথাটা ঠোঁটের কোণায় এসে পড়লো বলে, কিন্তু বলতে গিয়েও বারবার গিলে ফেলতে চাইছে কথাটা। তার এমন অস্থিরতা দেখে লাবণী নিজ থেকে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে তোর? কিছু কি বলতে চাস? বলার সুযোগ পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করে না মেয়েটি, স্বচ্ছ সজলে প্রশ্নটা জানিয়েই দিল। আদিব ভাইয়া, ও কি আসবে না? আবিদ না বোঝার ভঙ্গিতে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। কি বলে সম্বোধন করবে ঠিক হিসেব মেলাতে পারছে না মেয়েটা। ভাই ডাকবে নাকি নাম ধরে? আড়ষ্ট মুখাবয়বে বিচলিত গলায় প্রত্যুত্তর করলো, মানে আমি বলতে চাচ্ছি আপনার বন্ধু আসবে না। আবিদ ইচ্ছাকৃত হাবভাবে বুঝালো যে মাত্রই সে ব্যাপারটা ধরতে পেরেছে। কি বলবে মেয়েটা? স্বামী স্ত্রীর ঝগড়ার কথা তা তো ঘরের তিন বাইরের গিয়ে বেড়ানো যায় না। মাথা নিচু করে কৃত্রিম হেসে আলগোছে মিথ্যেটা শুনিয়ে দিল। হ্যাঁ বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম আদিব ভাইয়ের বিয়ে আর সে আসবে না। এটাতে একটু খটকা লেগেছিল, তাই শিওর হয়ে নিলাম। আচ্ছা তোমরা থাকো, আমি দেখি নিলয় কি করছে। লাবণী হাঁকিয়ে ওঠে, আরে আরে, আমাকে হলুদ মাখাবি না। স্মিত হাসে নমিতা, বলে আদুরে গলায়, মাখাবো তো, তোর টমেটোর মতন গালে হলুদ মাখা বলেই তো এসেছি। আবিদ আত্মহারা খুশিতে চৈতন্য হারিয়ে নমিতার সঙ্গে একই ছন্দে বলে উঠল। লাবণীর চঞ্চল দৃষ্টি তাল হারিয়ে দিক বেদিক ঘুরঘুর করছে। ওষ্টা ধরে দাঁত পিষে লজ্জা নিবারণ করতে চাইছে কিশোরী। গুলুমুলু মুখ জোরে কেমন যেন রক্তিমা ভাত ছেয়ে গেছে। নমিতা আর আদিব চোখাচোখিতে আরেকটু দুষ্টুমি ফাজলামি করে লাবণীর সঙ্গে মজা করলো। তারপর পাত্রপাত্রীর কাছে বেশি মানুষের ভিড় জমে যাওয়ায় সরে যায় নমিতা। সেখান থেকে সরে এসে অন্য পাশে দাঁড়াতে আকস্মিক চোখে পড়ে অপ্রত্যাশিত কাউকে। লাবণীর চঞ্চল দৃষ্টি তাল হারিয়ে দিক বেদিক ঘুরঘুর করছে। ওষ্টা ধরে দাঁত পিষে লজ্জা নিবারণ করতে চাইছে কিশোরী। গুলুমুলু মুখ জুড়ে কেমন যেন রক্তিমা ভাত ছেয়ে গেছে। নমিতা আর আবিদ চোখাচোখিতে আরেকটু দুষ্টুমি ফাজলামিতে মেতে উঠল। তারপর পাত্রপাত্রীর কাছে বেশি মানুষের ভিড় জমে যাওয়ায় সরে যেতে নেয় নমিতা। সেখান থেকে সরে এসে অন্য পাশে দাঁড়াতেই আকস্মিক চোখে পড়ে অপ্রত্যাশিত কাউকে। দেখা মাত্র আপনা আপনি ভাঁজ পড়ে মসৃণ কপালে। কলেজে লাবণীকে লাভ লেটার দেওয়া ছেলেটা এখানে কি করছে? উত্তর খুঁজতে শরীর ঘোরালো পেছন দিকে। ভিড় ঠেলে সোফার পেছনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে গেলে প্রশ্ন ছুড়ল, এই লাবু, ওই ছেলেটা এখানে কি করছে? নমিতার ঠোঁট হতে বের হওয়া বাক্য আবিদের কান অব্দিও পৌঁছালো। কাছাকাছি যেহেতু বসে আছে তাই শুনতে অসুবিধে হলো না। তার তরফ থেকে উত্তর এলো তৎক্ষণাৎ। নমিতার ওষ্ঠপুর জুড়ে দুষ্টু হাসি দেখা দিল। বলল কৌতুক করে, কিচ্ছু করার দরকার নেই, এসেই যখন পড়েছে তখন বিয়েটা খেয়েই যাক। তাছাড়া প্রেমিকার বিয়ে খেতে পারে কজন? লাবণী আশেপাশে গুরুজনদের অভাব নেই। সে সৌজন্যতামূলক হাসি ঠোঁটে বজায় রেখে বসে আছে। তাই নমিতা আর আবিদের কথার মাঝে ঢুকতে পারছে না। আবিদের মুখাবয়ব দৃঢ় হয়, ঈর্ষাবোধে নড়েচড়ে বসে। বলে গুরুগম্ভীর ঠোঁটে কণ্ঠে বলল, নমিতা জিভ কাটে ঝটপট, জড়সড় হয়ে অনুনয়ের স্বরে বলে, সরি ভাইয়া, মনে ছিল না, কিছু মনে করবেন না। কথা শেষ হবার আগেই রদন মেলে হাসে আবিদ। মনে হয় এক যুগ পর মেয়ে দেখলো। দুজনেই ফিক করে হেসে ফেলল। নরম স্বরে দুষ্টুমি সুলভ কথা বলছে ওই ছেলেটাকে নিয়ে। নমিতা সাগ্রহে বলল, দুলা ভাই, আপনার সতীনের পাঞ্জাবির সাইজ দেখেছেন? অনায়াসে আরেকজন ঢুকে যেতে পারবে। নমিতা শালি একটা ভাব নিয়ে হাসলো ঠোঁট চেপে। আবিদ নাক কুচকে ছলচাতুরি কণ্ঠে বলল, হতবাক চোখে চাইল নমিতা। অজান্তেই মুখ ফুসকে বলে দিল, কি?
ভ্যাবাচাকা খেয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নৌমিতা। বিস্মিত কণ্ঠ শুনে আবিদ ভ্রু উঁচিয়ে ব্যঙ্গ করে হেসে বলল। নৌমিতা কিছু বলতে যাবে তখনই ফটোগ্রাফাররা আবার চলে এলো। এন্ট্রি ভিডিওর ক্লিপ নিবে, তাই সবাই হুড়মুড়িয়ে নিজ নিজ অবস্থান ঠিক করছে, বিশেষ করে মেয়েরা। নৌমিতা অবশ্য এদের মধ্যে নেই। সে নিলয়ের হাত ধরে একপাশে ঠাঁই করে নিয়েছে। কাপলদের ফটো সেশন দেখে কখনো হৃদয়ে সূক্ষ্ম যন্ত্রণা অনুভব হচ্ছে, আবার কখনো এসব চিন্তা ছেড়ে আনন্দ উপভোগে মন বসাতে চাইছে। আয়ান হঠাৎ কোথা থেকে উদয় হয়ে নৌমিতার সঙ্গে দাঁড়ালো। সংযত হেসে নড়ে চড়ে উঠল নৌমিতা। অমনি ফোনে একটু ছোট্ট খুদে বার্তা প্রদর্শিত হলো। তার ফোনে এমবি ছিল না সকাল থেকে। গতবারের মতো এবারও পাঠিয়েছে সেই মান্থলি প্যাকেজ। ঢাকা থেকে আসার পর প্রায় 1.5-2 মাস হলো। কুষাণ অবশ্য তার দাদিকে 2বার টাকা পাঠিয়েছিল ওষুধ খাওয়ার জন্য। সেখান থেকে 7,000 টাকা দাদি তার হাতে দিয়ে বলেছিল খরচ করতে। লোকটা দূরে থাকলে কি হবে দায়িত্ব ভোলেনি। হঠাৎ করে সমস্ত লাইট নিভে গেল। এক লহমায় হুলস্থুল বেঁধে যায় হলুদের অনুষ্ঠানে। গম গম করে ওঠে পরিবেশ। কেউ কেউ চেঁচাচ্ছে এই মুহূর্তে কারেন্ট চলে যাওয়ায়। আবিদ একমাত্র নীরব ভূমিকায়। নমিতা ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে আশ্চর্যজনকভাবে মিনিট দুয়েকের মধ্যে জলজল করে উঠল জায়গাটুকু। হুলস্থুল কমতেই হঠাৎ জুতোর খটখটে আওয়াজে প্রবেশে ঢুকলো একজন। সবার মনোযোগ বর্তমানে সেই পথে। একজন যুবক হেঁটে আসছে। সুবলিষ্ট কঠোরপোক্ত পুরুষটির দেহ ঢেকে আছে ব্ল্যাক হুডিতে, সঙ্গে কালো ফুল প্যান্ট। ব্ল্যাক হুডির চেইন খোলা থাকায় ভেতরের ব্ল্যাক টি শার্ট দৃশ্যমান। দৃঢ় পুরুষ্ট মুখাবয়ব, মাথার কালচে চুলগুলো অতিমাত্রায় আড়ালে ঝলমল করছে। রোলেক্স ডেটোনার কালো ঘড়ি ঝিলিক দিচ্ছে আলোর বিদ্যুতে। হাঁটা স্টাইল অন্যরকম। নিমেষেই নজর কাড়ল রমণীগণের। এক নজরে নিবদ্ধ হলো তার ওপর। আবিদ 2 হাত মেলে জড়িয়ে ধরল বন্ধুকে। হাস্যরত বদনে বলল। একটু সমস্যা ছিল যার জন্য লেট হয়ে গেছে। মুখের কথাটুকু কেড়ে নিল কুষাণ। বাট আই এম হিয়ার। তোর বিয়ে আর আমি আসবো না? ইজ দ্যাট ইভেন কনসিভেবল? দুজনের ভেতর কথোপকথন চলছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে নৌমিতা। কমলার কুয়ার ন্যায় পাতলা ঠোঁট দুটো হা হয়ে গেছে অনামিসাই। নজর সরাতে পারছে না। অবিচল নয়ন আটকে রইল অনুভূতিকে ঘিরে। আবিদের সাথে হাসছে, কথা বলছে লোকটা। কতদিন পর সেই চিরচেনা মুখটা দেখতে পেল। আজ যে দেখতে পাবে তাও কল্পনার বাহিরে। সে তো জানতো কুষাণ ট্যুরে গেছে, তাহলে এখানে কি করছে? হাতে হ্যাচকা টান অনুভব হতে নৌমিতা ঘোর কাটল। হ্যাঁ, নিলয় হিসিয়ে বলছে। আপু, দেখো দেখো, কুষাণ ভাই চলে এসেছে। নমিতা ঘন ঘন মাথা নাড়ায়। হৃৎপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আয়ান কাছে এসে বলে। চেতন থেকেও অবচেতন নমিতা ঘাবড়ানো কণ্ঠে উত্তর দেয়। হ্যাঁ মানে না, না আসলে কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে। লোকজনের কি করে বুঝবে এতদিন পর ভালোবাসার মানুষটিকে এরূপভাবে দেখলে কতটা প্রবলেম হয়? হঠাৎ তার উপস্থিতিতে কেমন অনুভূতি হয়? তপ্ত শ্বাস ফেলে চারপাশে ভালোভাবে তাকাতেই চোখে পড়ে জেরিনকে। সেও এসে আবিদকে কংগ্রাচুলেট করেছে। ফটোশ্যুটও চলছে। সব মিলে আনন্দ আমেজ মত্ত সবাই। নৌমিতা খুশি নাকি দুঃখী কোনোটা স্থির করে বোঝা যাচ্ছে না। তবে শুরুতে কুষাণকে দেখা মাত্র যতটুকু আনন্দিত হয়েছিল তার থেকেও বেশি ব্যথা অনুভব হয় জেরিনকে দেখে। মেয়েগুলোর হা করে তাকিয়ে থাকতেও ততটা কষ্ট হচ্ছে না। চোখ ফেরার কিন্তু রুড়ো চোখ বারবার সেই গন্তব্যেই ছুটে চলে। কিন্তু কুষাণ তাকাচ্ছে না, একবারও না। সে ঠান্ডা মেজাজে সোফায় বসে ফোন ঘাঁটছে। নৌমিতার মন চাইছে এখনই ছুটে গিয়ে পাশে বসতে কিংবা কঠোর পোক্ত দুটো মুঠোবন্দি করতে। কিন্তু ওই যে এতদিনের দূরত্ব, সে কি এত সহজে ঘুচাতে পারবে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। গোলাকার ঘড়িতে যখন সময় জানান দেয় 1টা, তখন অনুষ্ঠান শেষ হয়। বরকনে দুজনকে আলাদা রুমে গোসল করিয়ে বসানো হয়েছে। নমিতা সহ বাকি কাজিনরা ছাদে বসার ব্যবস্থা করেছে। নমিতা আয়ানকে ফিসফিসিয়ে গলায় বলল। এখানে কি হবে? আই মিন এই জায়গা পরিপাটি করার কারণ কি? আয়ান চিপসের প্যাকেটগুলো রাখতে রাখতে বলল। এখানে জমিয়ে আড্ডা হবে, আর বিয়েবাড়িতে যেমন টুকটাক খেলা হয় তেমনই কিছু হবে হয়তো। একটা মেয়ে কাগজে কি যেন লিখেছে। নমিতা তা দিয়ে আঙুল ঘুরিয়ে বলল। এই জন্যই কি ওই আপু সেই তখন থেকে কাগজে কি যেন লিখছে?
নমিতা আর কথা বাড়ালো না, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভেবেছিল নিলয় কোথায় শুয়েছে সেটা দেখতে যাবে, কিন্তু তা যাওয়ার ভাটা পড়ল একজন ব্যক্তির আগমনে। ছাদের দরজার মুখোমুখি হলো অপ্রত্যাশিত। বুক ধরফর করে ওঠে নমিতার। চলন্ত দুজোড়া পা থেমে যায় দুজনের, মিলিত হয় দুজোড়া চোখ, চোখের ভাষা হারিয়ে যায় দুজন। কুষাণের দৃষ্টি গভীরতা পরিমাপ করে এক মুহূর্তের জন্য পলক ফেলে নয়ন মুদে নেয় প্রেমময় চাহনিকে ঘিরে। কুষাণের দৃঢ় জোয়ার ধীরে ধীরে নরম হয়, দুজনে শুষ্ক ঢোক গিলছে। তখনই হাঁক ছাড়ে জেরিন। এই কুশ, ওখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। ঘোর কাটে জেরিনের ডাকে। নমিতার দৃষ্টি নামিয়ে পায়ের দিকে চাইলেও স্বাভাবিক ভারসাম্যে ফিরে যেতে চায়। তার একটু সময় লাগবে হয়তো। ততক্ষণে কুষাণ চলে গেছে। নমিতা কাষ্ঠস্বরে হাসে, বলে, এক মুহূর্তের জন্য দেহের দূরত্ব কমলেও মনের দূরত্ব কমেনি। সময় পেরোলো। সবাই পরিপাটি হয়ে বসলো বিছানার শীতল পাটিতে। বর বউকে বসানো হয়েছে। লাবণীর ডান পাশ দখল করে বসেছে নৌমিতা, আর বাম পাশে আবিদ। কুষাণ আর জেরিন বসেছে চেয়ারে। খেয়াল দুজনের ইতোমধ্যে অংশগ্রহণ করে ফেলেছে খেলায়। আবিদের পালা চলে আসলো। নৌমিতা বলল, আতিফ ভাইয়া আর লাবণী দুজন মিলে একটা কাগজ উঠাও, দেখবো দুজনের উত্তর কি হয়। বর বউ যেহেতু সবার এক্সাইটমেন্ট বেশি, আবিদ চুপি চুপি বলে। লাবণী সরু দৃষ্টিতে তাকিয়ে রয়ে শয়ে বলে, না, তুমি ওটাও। তাদের কথাবার্তায় সবাই মজা পায়। রক্তিম আভায় ছেয়ে যায় লাবণীর গাল। অবশেষে উঠালো একটা চিরকুট। আবিদ পড়ল সবাইকে শুনিয়ে শুনিয়ে। লাবণী নিরাশ চোখে চেয়ে ম্লান স্বরে বলে ওঠে, এটাও আমাকে আগে বলতে হবে? একটা মেয়ে বলে কথা। লাবণী মিষ্টি করে হেসে জবাব দেয়, আমার জীবনে একটা ছোট্ট লক্ষ্য আছে, জানি না পূরণ হবে কিনা, তবে আমার ছোটবেলার স্বপ্ন, আমি টিচার হতে চাই, অনেক পড়াশোনা করতে চাই। আবিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভেবেছিল কি আর বলল কি। মেয়েদের মতো ঠোঁট উল্টিয়ে বসে। আবিদের এমন রিয়াকশনের কারণ বুঝতে পারে নৌমিতা সুধাই। দুলা ভাই, এবার আপনার পালা। আবিদ ছলচাতুরি না করে এক বাক্যে শুনিয়ে দেয়। এহেন কথায় কেঁপে উঠল লাবণী। সকলের সামনে লজ্জায় নুয়ে পড়ে মেয়েটা। পারে না শুধু ছাদ ফাঁক করে তার ভেতরে ঢুকে যেতে। মুগ্ধ হয় আবিদের কথায়। ভাবতেও পারেনি এমন কিছু বলবে। নৌমিতার বেহায়া চোখ এক নজর ঘুরে আসে কুষাণের থেকে। এখানে লোকের সংখ্যা 16 জন। এত মানুষ দেখে নৌমিতার আনন্দ হলেও একমাত্র জেরিনকে দেখে গা পিত্তে জ্বলে উঠেছে। ওই নামটাই এখন প্রচণ্ড অসহ্য হয়ে গেছে নৌমিতার কাছে। নাক মুখ বিকৃত করে লাবণীর কর্ণদ্বারে অগ্নি কণ্ঠ বলল, এই জেরিন ফেরিনটার এখন আসার কি দরকার ছিল? যাক, এসেছে ভালো কথা, কিন্তু আমার একমাত্র স্বামীর সাথে চিপকে থাকার মানে কি? পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? আর সব সময় কেনই বারবার আমার স্বামীকেই দেখছে? লাবণী মুখ ফসকে বলে ফেলল, তোর স্বামীটাই বা কেমন? প্রশ্রয় না দিলে অন্য একটা মেয়ে কাছে আসার সাহস পায় কোথা থেকে? আগুনে ঘি ঢালার সাথে সাথে দগদগে জ্বলে উঠল আগুন। লাবণী জিভ কাটল আড়ালে। নৌমিতা কটকট চোখে তাকায় কুষাণের দিকে। ঘন ঘন শ্বাস ফেলে রাগান্বিত মেজাজে হলেও শান্ত কণ্ঠে আওড়ালো, ঠিক বলেছিস, জেঠুর ছেলেটা বড্ড বেড়েছে। একমাত্র বইয়ের খোঁজ না রেখে বাইরের মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। এখন কিছু বলবো না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখব। একবার আমার বেশ করে নেই, তারপরে বোঝাবো কত ধানে কত চাল। লাবণী ওষ্ঠ কামড় দিয়ে হাসি নিবারণ করে বলে। কথাটা কিন্তু মন্দ বলিসনি। রাগে গদগদ করছে নৌমিতা। ট্রুথ ডেয়ারের পালা জেরিনের। লাবণীর মামাতো বোন সাবিহা বয়ামটা নিয়ে ধরল জেরিনের কাছে। জেরিন বলল, আমারও খেলতে হবে? নৌমিতা আগ বাড়িয়ে বলে। অফকোর্স, কেন খেলবে না? জেরিন মৃদু হেসে একটা কাগজ তুলে ভাঁজ খুলে দেখে প্রিয় মানুষের নাম লেখাটুকু। দেখি দেখি কি লেখা আছে। জেরিন হাত উঁচিয়ে দেখায়। প্রশ্ন দেখে একচোট হই হুল্লোড় হয়ে যায়। জেরিন একটু লজ্জা পেয়ে ভনিতা না করে বলে, আমার বন্ধুই আমার প্রিয় মানুষ। মিট মাই ফ্রেন্ড কুষাণ তরফদার।
করতালির রোল পড়ে গেল মুহূর্তেই। সবচেয়ে জোরে তালি দিয়েছে নৌমিতা, হাসছেও প্রাণ খুলে। ভেতরে ভেতরে যাই হোক, কাউকে বুঝতে দিলে চলবে না কে কার প্রিয় মানুষ, সেটার হিসাব নিকাশ পরে করবে। কুষাণ খুব সফটলি হাসলো। তার দিকেও একইভাবে প্লাস্টিকের বয়ামটা ধরা হয়েছে। ফোনের স্ক্রিনে চোখ রেখে জেরিনকে উদ্দেশ্য করে বলল, যে কোনো একটা তোলো। আমাকে তুলতে বলছিস? ওকে ফাইন।